আরও একটি চমৎকার এক্সপ্লেনেশন ভিডিওতে স্বাগতম বন্ধুরা। আজ আমরা নিয়ে এসেছি একদম মন ছুঁয়ে যাওয়া একটি কোরিয়ান মুভি। একজন বাবা তার ছেলে মেয়ে আর পরিবারের জন্য যে রক্ত পর্যন্ত বিক্রি করতে পারে, আর বাবা মায়ের ভালোবাসা যে কী হতে পারে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই আবেগঘন মুভিতে। গল্পটা শুরু করার আগে বলে নিতে চাই, প্রথমে হয়তো আপনারা মুভিটি দেখে হাসবেন, কিন্তু মুভি শেষে আপনি কাঁদতে পর্যন্ত বাধ্য হবেন। মুভিটির নাম ক্রনিকল অব আ ব্লাড মার্চেন্ট। আর আমার মতে এই মুভিটা 5 স্টারের মধ্যে 5 স্টার পাওয়ার মতো। তো গল্পের শুরুতে আমরা স্যাম নামের একজনকে দেখতে পাই, যে তার চাচার সাথে তরমুজের জমিতে কাজ করছে। চাচা তাকে তাড়াতাড়ি হাত চালাতে বলে, কারণ জমির মালিক কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক তখনই ফার্মের মালিক আর তার মেয়ে সেখানে চলে আসে। সে স্যাম আর তার চাচার জন্য মিষ্টি আলু নিয়ে এসেছে। চাচা মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার কি এঙ্গেজমেন্ট হয়েছে? বিয়ে কখন? সে বলে, বিয়েটা ভেঙে গেছে, আমার মা বিয়ে বন্ধ করে দিয়েছে। তারপর মালিক বলে, বর বাড়িতে এসেছিল আর আমি তার সামনে 3 প্লেটে খাবার রেখেছিলাম, কিন্তু সে 1 প্লেট খাবার খাওয়ার পর আর খেতে পারেনি। শুধু তাই না, সে আজ পর্যন্ত একবারও রক্তদান করেনি। হয়তো তার কোনো শারীরিক সমস্যা আছে, তাই আমি বিয়ে বন্ধ করে দিয়েছি। যাই হোক, কাজ শেষে তোমরা তরমুজগুলো আজই বাজারে বিক্রির জন্য পাঠাবে। এ কথা বলে মালিক আর তার মেয়ে সেখান থেকে চলে যায়। এবার স্যাম চাচাকে জিজ্ঞেস করে, মালিক এসব কি বলছিল? যদি ছেলেটা রক্তদান না করে তাহলে কেন তার মেয়েকে ওর সাথে বিয়ে দেবে না? চাচা বলল, আজকাল এমনটাই চলতেছে। মেয়ের পরিবার বিয়ের ক্ষেত্রে ছেলের টাকা বা পরিবারকে দেখে না, তারা শুধু দেখে ছেলেটা এখন পর্যন্ত কতবার রক্ত দিয়েছে। তারা মনে করে যদি ছেলেটা রক্ত দেয় তাহলে ওর কোনো শারীরিক ত্রুটি থাকবে না, আর ওর কোনো খারাপ অভ্যেসও থাকবে না। ডাক্তাররাও বলে রক্তদান করলে নাকি স্বাস্থ্যের জন্য ভালো। তাই যদি বিয়ে করতে চাও তাহলে ভালো খাবার খাও আর 3 মাসে একবার রক্তদান করো, তবেই তোমার স্বাস্থ্যের উন্নতি হবে আর বিয়েও সহজ হবে। এখানে বলে নেওয়া ভালো, এই গল্পটা কোরিয়ান যুদ্ধের পরের সময়ের কথা। তখন কাজ পাওয়া অনেক কঠিন ছিল, আর টাকা উপার্জন না করলে বেঁচে থাকা খুবই কঠিন ছিল। তাই চাচা আর স্যাম শুধু এই খামারে কাজ করে না, যেই কাজ পাক না কেন তারা সেটা করে নেয়। তখন সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করাও ছিল খুবই কঠিন। কাজ না পেয়ে দূরে শহরে হাসপাতালে গিয়ে মানুষ রক্তদানের বদলে রীতিমতো রক্ত বিক্রি করে তাদের পরিবার আর সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিত। একদিন কাজ শেষে স্যাম আর তার বন্ধুরা এক জায়গায় বসেছিল। তখন এক মহিলা সেখানে নাস্তা বিক্রি করতে আসে, কিন্তু কেউ তার কাছ থেকে কিনছিল না, কারণ সে কিছুটা মোটা আর তার চেহারা অতটাও সুন্দর ছিল না। তারপর সেখানে এক তরুণী মেয়ে আসে পপকর্ন বিক্রি করতে। তাকে দেখে সবাই চিল্লানো শুরু করে, কারণ মেয়েটা অনেক সুন্দরী ছিল। টাকা নিয়ে সবাই রীতিমতো দৌড়াতে শুরু করে ওর কাছ থেকে পপকর্ন কিনতে, কিন্তু স্যামের কাছে টাকা নেই, আর সে খালি পকেট নিয়ে এক কোণায় বসে আছে। পপকর্ন বিক্রেতা মেয়েটার নাম শিনা, আর ও দেখেই বুঝে যায় যে স্যামের কাছে কোনো টাকা নেই। ও বলে, টাকা না থাকলেও সমস্যা নেই, একটু খেয়ে দেখো, বলেই কিছু পপকর্ন নিয়ে স্যামের হাতে দেয়। স্যাম ওর হাতে স্পর্শ করে পপকর্ন নেয়। এটা দেখে স্যামের বন্ধুরা প্রায় পাগল হয়ে যায়। তারপর শিনা এক ধনী লোকের কাছে যায়, যার নাম চই। সে শিনার মুখ থেকে ঘাম মুছতে শুরু করে। এটা দেখে সবাই হতাশ হয়ে যায়, আর স্যামকে বলে, এখন আর তো শিনাকে পাওয়া হবে না, কারণ তোর একটা ফ্যামিলিও নেই, তাই ওই ধনী লোকটাই ওকে নিয়ে যাবে, তুই দেখিস। এসব কথা শুনে স্যাম কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু স্যাম বারবার শিনাকে মনে করতে থাকে আর চাচাকে জিজ্ঞেস করে, আমাকে কখন বিয়ে দেবেন? চাচা বলে, বিয়ের জন্য টাকা আছে তোর কাছে? স্যাম বলে, আপনি তো বলেছিলেন রক্ত বিক্রি করলে ভালো টাকা পাওয়া যায়, তেমনি আমি বেশি বেশি রক্ত বিক্রি করে টাকা জোগাড় করব। একথা শুনে পরের দিন চাচা তাকে রক্তদানের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে মিং নামের এক চাচার বন্ধুও যাচ্ছে। স্যাম জিজ্ঞেস করল, আমি কি প্রতিদিন রক্ত বিক্রি করতে পারবো? তাহলে আমি বেশি বেশি টাকা পাবো? চাচা বলল, তুমি যদি প্রতিদিন রক্ত দাও তাহলে পরকালে চলে যাবে। এটা 3 মাস পর পর একবার দিতে হয়, আর শুধু তাই নয়, খুব কম রক্ত নেওয়া হয়। তবে সেখানে ডাক্তারকে কিছু উপহার বা তাকে কিছু কমিশন দিলে তারা তোমার কাছ থেকে একটু বেশি রক্ত নেবে। এভাবে তুমি একটু বেশি টাকা ইনকাম করতে পারবে।
শ্যাম জিজ্ঞেস করে, কিভাবে ডাক্তারকে খুশি করব? তখন চাচা বলে, আমি মালিকের চোখ ফাঁকি দিয়ে 2টো তরমুজ লুকিয়ে রেখেছিলাম। আমরা যদি ওগুলো তাকে দেই তাহলে ডাক্তার আমাদের উপর খুশি হয়ে যাবে। চলতে চলতে পথে তারা এক নদীর কাছে পৌঁছায়। ওখান থেকে চাচা আর তার বন্ধু অনেক পানি পান করে। শ্যাম জিজ্ঞেস করে, এত পানি কেন খাচ্ছ? সে বলে, যদি তুমি বেশি পানি খাও তাহলে রক্তের পরিমাণ বাড়বে। রক্তের পরিমাণ বাড়লে ডাক্তার সহজে বেশি রক্ত নিতে পারবে, আর বেশি রক্ত দিলে আমাদেরও বেশি টাকা মিলবে। তুমিও যতটুকু পারো পানি খাও। শ্যামও পেট ভরে পানি খেতে শুরু করে। তারপর 3জন হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের বাহিরে আমরা দেখতে পারি প্রায় সবাই কিছু না কিছু নিয়ে এসেছে বেশি টাকা ইনকামের জন্য। তারপর চাচা আর তার বন্ধু হাসপাতালে বাথরুমে গিয়ে সেখানেও পানি খেতে শুরু করে। এখন শ্যাম বুঝতে পারছে না কেন তারা আবার এখানে পানি খাচ্ছে। অন্যদিকে সেখানে শ্যাম হিসু করতে চাইলে চাচা তাকে সাথে সাথে বাধা দেয় আর বলে, আমাদের আরও পানি পান করতে হবে, কেননা রক্তের গন্ধও এই নলের পানির গন্ধের মতো। এটা খেলে রক্ত আরও বেশি হয়। তুমিও যতটুকু পারো খেয়ে নাও। তারপর আর কি, তারা 3জনে আরও বেশি পানি খেয়ে ডাক্তারের কাছে যায়। মানে বন্ধুরা, তাদের এখন এমন এক অবস্থা 3জনেরই মূত্রথলি যে কোনো সময় ফেটে যেতে পারে, যার ফলে তারা ঠিকমতো দাঁড়াতেও পারছে না, কোনো মতে দাঁড়িয়ে আছে। ডাক্তার সাথে সাথে বুঝে যায় এই লোকগুলো তো প্রয়োজনের চেয়ে বেশি পানি খেয়ে ফেলেছে। সে জিজ্ঞেস করে, তোমরা কতটুকু পানি খেয়েছো? চাচা বলে, আমরা তো মাত্র 3 কাপ পানি খেয়েছি। তখন ডাক্তার বলে, কিন্তু তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা 3 লিটারের কম পানি খাওনি। এর মানে যদি তোমাদের থেকে রক্ত নেওয়া হয় তাহলে সেটা রক্ত না হয়ে পানি হবে, তাই না? যাই হোক, আমার জন্য কি এনেছো? তারপর চাচা আর মিং তরমুজ 2টা ডক্টরের টেবিলে রেখে দেয়। কিন্তু তৃতীয় লোকে কিছুই আনেনি দেখে ডাক্তার কিছুটা মন খারাপ করলে চাচা বলে, ওর তো প্রথমবার স্যার, পরেরবার অবশ্যই কিছু না কিছু নিয়ে আসবে। তারপর তারা ডাক্তারকে অনুরোধ করে কোনো মতে 3 ব্যাগ রক্ত দিয়ে 3জনের ঝড়ের গতিতে বাথরুমে গিয়ে কাজ সেরে ফেলে। বেচারারা 3 লিটার পানি 1 ঘন্টা ধরে কন্ট্রোল করতেছিল। এরপর স্যাম খেতে খেতে চাচাকে বলে, এমন কোনো ট্রিক্স বলো যাতে একটা মেয়েকে ইমপ্রেস করতে পারে। চাচা বলে, তুমি যদি সত্যি সত্যি মেয়েটাকে চাও তাহলে সরাসরি তার বাড়িতে গিয়ে তাকে সব কিছু বলে দাও। স্যাম বলে, কিন্তু ওর তো বয়ফ্রেন্ড আছে। চাচা বলে, এগুলো কোনো ব্যাপার না, তুমি সেই মেয়েটার সাথে দেখা করে কোথাও ঘুরতে নিয়ে যাও, ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াও, এতে সে হ্যাঁ বলতে পারে। কিন্তু যদি না বলে তাহলে ছেড়ে দাও, অন্য মেয়েকে খোঁজো। তারপর স্যাম সন্ধ্যায় সিনার কাছে যায় আর বলে, তুমি ওই দিন আমাকে পপকর্ন দিয়েছিলে, কিন্তু আমার কাছে টাকা ছিল না। এখন আমার কাছে টাকা আছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে ডিনারে যাব আর তোমার ঋণ শোধ করব, কারণ ফ্রি কিছু খাওয়া ঠিক না। তখন সিনা বলে, আমি আজকে তো অলরেডি খেয়ে ফেলেছি। এটা শুনে স্যাম কিছুটা মন খারাপ করে। তখন সে বলে, আমি কাল ফিরে আসি, তুমি চাইলে কাল যেতে পারি। একথা শুনে স্যাম খুশিতে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন স্যাম সিনাকে নিয়ে বাজারে গেলে সেখানে সিনার একটা পারফিউম পছন্দ হয়। এটা দেখে স্যাম দোকানে গিয়ে সিনার জন্য ওই পারফিউমের ছোট্ট একটা বোতল কিনে দেয়। তারপর সে সিনাকে নিয়ে মাংসের দোকানে যায় আর মাংস কিনে সিনার হাতে তুলে দিয়ে বলে, বাড়িতে গিয়ে ভালো কিছু রান্না করে খেয়েও। এরপর স্যাম সিনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আর তাকে মন ভরে খাওয়ায়। স্যাম তার রক্ত বিক্রি থেকে যে টাকা উপার্জন করেছে সবটাই সিনার পিছনে খরচ করে ফেলে। খাওয়া শেষে স্যাম সিনার কাছে হিসাব দিতে শুরু করে, আজ আমি তোমার পিছনে মোট 2000 টাকা খরচ করেছি, তাহলে আমাকে বিয়ে করবে কবে বলো? এটা শুনে সিনা কিছুটা বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে একটা পারফিউম, কিছু মাংস আর রেস্টুরেন্টে খাওয়ালে বলে এজন্য আমাকে কি তোমাকে বিয়ে করতে হবে? স্যাম বলে, দয়া করে মন খারাপ করো না, আমি তোমাকে এটা বলছি কারণ আমি প্রতিদিন এভাবে কঠোর পরিশ্রম করে তোমার জন্য 2000 টাকা খরচ করব আর তোমার সব ইচ্ছে পূরণ করব। সিনা বলে, যাই হোক, তুমি জানো আমার একটা বয়ফ্রেন্ড আছে আর আমি ওকেই বিয়ে করব। এটা শুনে স্যামের মন খারাপ হয়ে যায়, কিন্তু স্যামও নাছোড়বান্দা, তাই সে সন্ধ্যায় সরাসরি সিনার বাবার কাছে যায় আর বলে, আঙ্কেল, আমি জানি না কিভাবে বলবো, যেহেতু আমার পরিবারের কেউ বেঁচে নেই, সবাই আমার অল্প বয়স থাকতে মারা গেছেন, তাই সরাসরি বলছি আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে 3টে জিনিস শিখিয়েছেন, সততা, দায়িত্ব আর শৃঙ্খলা। আমার কোনো খারাপ অভ্যেস নেই, দয়া করে আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? তখন সিনার বাবা বলে,
আমি তোমাকে পছন্দ করি আর আমি চাই সে তোমাকে বিয়ে করুক, কিন্তু তুমি তো জানো তার একটা বয়ফ্রেন্ড আছে এবং সে ওকে বিয়ে করতে চায়। তখন স্যাম বলে, আঙ্কেল ও তো ধনী লোক, রাজবাড়িতে থাকে। যদি আপনার মেয়ের ওর সঙ্গে বিয়ে হয় তাহলে তাদের সন্তান হলে সে ধনী পরিবারের নাম যুক্ত হবে তার সাথে। তখন আপনার পরিবারের কি হবে, যেটা এই এলাকায় পপকর্ন বিক্রির জন্য বিখ্যাত? আপনার নাম একেবারে মুছে যাবে। তাই যদি আপনার মেয়ে আমাকে বিয়ে করে তাহলে আমি আপনার বংশের নাম আমার সন্তানের নামের সঙ্গে যোগ করব। এজন্য আপনার বংশ টিকে থাকবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন। এখন সিনার বাবা সিনাকে বলে, শোনো সিনা, কাল তুমি গিয়ে তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে। বিয়ের পর তুমি তোমার সারনেম বদলাতে পারবে না। যদি সে রাজি হয় তাহলে ঠিক আছে, না হলে তোমাকে স্যামকেই বিয়ে করতে হবে, কারণ আমার পর এই পরিবারের নাম তোমার মাধ্যমে উজ্জ্বল হবে। এখানে কোনো উপায় না পেয়ে পরের দিন সিনা তার ধনী বয়ফ্রেন্ড চোয়ের সাথে দেখা করে। সিনা বলে, বিয়ে করার পর আমি আমার সারনেম বদলাতে পারবো না। কিন্তু চই বলে, যদি তুমি সারনেম বদলাতে না চাও তাহলে অন্য কাউকে বিয়ে করো, আর যদি আমার বউ হতে চাও তাহলে তোমাকে আমার পরিবারের সারনেম লাগাতে হবে। এটা শুনে সিনা সেখান থেকে চলে আসে। আর এখন সেও স্যামকে কিছুদিনের মধ্যে ভালোবেসে ফেলে। তাই কয়েকদিনের মধ্যে তারা বিয়েও করে ফেলে। তারপর আমাদের 11 বছর পরের দৃশ্য দেখানো হয়। স্যাম আর সিনা এখন 3 সন্তানের বাবা মা। বড় ছেলের নাম লি, মেজোটার নাম চ্যাং আর ছোটটার নাম ইয়ং। স্যাম লিকে অনেক পছন্দ করে কারণ সে তার কাজে অনেক সাহায্য করে। এভাবে তাদের পরিবারটা সুখী। কিন্তু মানুষ লিকে নিয়ে নানান রকম কথা বলে, কারণ লির নাক, চোখ সব কিছু নাকি চোয়ের মতো দেখতে। সবাই বলে লি চোয়ের ছেলে, স্যামের না, কারণ বিয়ের আগে সিনা চোয়কে ভালোবেসেছিল আর তখন তার থেকে হয়তো সিনা গর্ভবতী হয়েছিল। একদিন লি ওদের কথা শুনে ফেলে আর স্যামকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি চোয়ের ছেলে বাবা? সবাই যে এই কথা বলে। স্যাম রেগে যায় আর বলে, কে বলেছে তুই আমার ছেলে না? চল আমি আজকে তোকে একটা সত্য কথা বলি। অনেক বছর আগে তোর মা রাস্তা দিয়ে পপকর্ন বিক্রি করত। তখন তোর মা খুবই সুন্দরী ছিল। সব ছেলেরা পাগল হয়ে যেত তাকে দেখে, তারা তার পেছনে দৌড়াতো। কিন্তু আমি কখনোই এসব করতাম না। এই কারণে সে আমাকে অনেক পছন্দ করত আর আমার পিছনে ঘুরে ঘুরে বলতো, আমাকে বিয়ে করো, বিয়ে করো। তাই আমি তাকে বিয়ে করে ফেললাম। এ কারণে সবাই গুজব ছড়াচ্ছে। এভাবে শ্যাম তার ছেলের কাছে পুরো উল্টো গল্প শোনায়। তারপর তারা দুজনে বৃষ্টির কারণে একটি দোকানে যায়। তখন একটা ডাকপিয়ন লিকে দেখে তার হাতে চিঠি দিয়ে বলে, এটা তোমার বাবার কাছে দিও। লি চিঠিটি শ্যামের কাছে দেয়। তখন চিঠির নাম পড়ে সে বুঝতে পারে এই চিঠিটা ওর জন্য না, চোয়ের জন্য। মানে ডাকপিয়ন থেকে শুরু করে সবাই ভাবছে লি চোয়ের ছেলে, শ্যামের ছেলে না। তাই শ্যাম এই ব্যাপারটা নিশ্চিত করতে চায় লি তার ছেলে, চোয়ের ছেলে না। এজন্য লিকে নিয়ে হাসপাতালে গিয়ে রক্তের গ্রুপ চেক করায়। কয়েকদিন পর ডাকপিয়ন রক্তের গ্রুপের রিপোর্ট নিয়ে আসে। শ্যাম বলে, আজ ঠিক হয়ে যাবে লি আমার ছেলে নাকি চোয়ের ছেলে। সবাই শোনো, সিনা রক্তের গ্রুপ এ, আমার রক্তের গ্রুপ ও, চোয়ের রক্তের গ্রুপ বি। এখন যদি লি রক্তের গ্রুপ এ বা ও হয় তাহলে লি আমার ছেলে, আর লির রক্তের গ্রুপ যদি বি হয় তাহলে লি চোয়ের ছেলে। এটা বলেই সে চিঠি খোলে আর অবাক হয়ে দেখে লির ব্লাড গ্রুপ সেখানে এ বি পজিটিভ লেখা। তারপর আর কি, সবাই চেঁচিয়ে ওঠে, দেখছো তো, আমরা তো বলেছিলাম লি চোয়ের ছেলে, তোমার না। এগুলো শুনে শ্যাম ঘরে ফিরে সিনাকে জিজ্ঞেস করে, লি কি সত্যি আমার ছেলে? সিনা বলে, তুমি কি বলছো? যদি সে তোমার ছেলে না হয় তাহলে কার ছেলে? শ্যাম রেগে মেগে বলে, যদি তাই হয় তাহলে ওর ব্লাড গ্রুপ কিভাবে এবি পজিটিভ হলো, যা তোমার আর চোয়ের ব্লাড গ্রুপ মিলেই হয়, অর্থাৎ সে আমার ছেলে না। ওই চোয়ের ছেলেকে আমি এত বছর ধরে খাইয়ে দাইয়ে বড় করেছি, কিন্তু তুমি আমাকে একবারও জানাওনি। এই নিয়ে দুজনে ঝগড়া শুরু করে। এদিকে লি চোয়ের বাড়িতে যায়। তার একটা বউ আর 2টি মেয়ে আছে। লি ওদের কাছে জিজ্ঞেস করে, আমাদের বাবা বাড়িতে আছেন? 2টি মেয়েই অবাক হয়ে বলে, আমাদের বাবা? তুমি কে? লি বলে, আমি তোমাদের বড় ভাই। ওদের কথা শুনে চোয় ভিতর থেকে বেরিয়ে আসে। লি বলে, তুমিই আমার বাবা, তাই না? রক্ত পরীক্ষায় জানা গেছে। এদিকে চোয়ের বউ এসে চোয়কে গালাগালি দিতে শুরু করে আর বলে, আমি ভাবতাম এতদিন তোমার ব্যাপারে লোক গুজব ছড়াতো, কিন্তু এখন তো রক্ত পরীক্ষায় বেরিয়ে এসেছে, তাহলে তো সত্যিই হবে তুমি আমাকে ঠকিয়েছো।
চই বিরক্ত হয়ে লিকে বলে, দেখো তোমার বাবা স্যাম, আমি নই। বিনা কারণে আমার সংসার নষ্ট করো না, এখান থেকে চলে যাও। লি বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে বাবা বলেই যাব। তারপর 3 বার চইকে বাবা বাবা বলে সেখান থেকে সে চলে যায়। এদিকে স্যাম দিনরাত শুধু শুয়ে শুয়ে কাঁদে আর বলে শিনার উপর বিশ্বাস করার কারণে তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। পরের দিন ইয়ং তার কিছু বন্ধুদের সাথে গুলতি নিয়ে খেলছিল, কিন্তু হঠাৎ একটি ছেলের গায়ে সেটি লাগে আর তার সাথে ঝগড়া হয়ে যায়। ওই ছেলে তাকে ধমকায়, যদি আমি আমার ভাইকে বলি সে তোমার মুখ ভেঙে দেবে। ইয়ংও বলে, তোমার তো একটা ভাই আছে, আমার দুইজন ভাই আছে, আমি এখনই ওদেরকে ডেকে নিয়ে আসছি। সে বাসায় গিয়ে শুধু চ্যাংকে পায়, কিন্তু চ্যাং জানে না কিভাবে লড়াই করতে হয়। তাই ইয়ং বলে, ভাই ওই ছেলেটা খুব ছোট, তার ভাইটাও নিশ্চয়ই ছোট হবে, তুমি সহজেই ওকে হারাতে পারবে। এরপর চ্যাং আর ইয়ং লড়াই করার জন্য যায়, কিন্তু ওখানে গিয়ে দেখা যায় ওই ছেলেটার ভাই অনেক শক্তিশালী আর বড়। তারপরে সেই ছেলেটার ভাই চ্যাংকে আঘাত করে বসে। তখন ওরা দুজনে গিয়ে লিকে ডাকে। লি একটু চালাক আর চতুর ছিল। সে ওই ছেলেটার ভাইয়ের মাথায় একটা পাথর মারে আর হুমকি দেয়, যদি ভবিষ্যতে আমার ভাইয়ের সঙ্গে ঝামেলা করিস তাহলে খুব খারাপ হবে। ছেলেটা মার খাওয়ার পর তার বাবাকে সবকিছু বলে দেয়। তাই তার বাবা স্যামের সাথে দেখা করতে আসে। সে বলে, তোমার বড় ছেলে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার কাছে টাকা নেই, তাই তোমাকে চিকিৎসার খরচ দিতে হবে। তখন স্যাম বলে, পুরো এলাকা জানে লি আমার ছেলে না, ও চোয়ের ছেলে। ও যা কিছু করুক না কেন সেটা চোয়ের দায়, আমার না। তোমার যা কিছু দরকার তুমি চোয়ের কাছ থেকে নাও। এরপর ছেলেটির বাবা সরাসরি চোয়ের বাড়িতে চলে যায়। চই বলে, তোমরা সবাই কি রকমের মজা শুরু করছো? তুমি কি করে জানলে ও আমার ছেলে? ওর নাম কি আমার বাড়ির রেশন কার্ডে আছে? এটা কি টাকা নেওয়ার নতুন ফন্দি? চুপচাপ এখান থেকে চলে যাও। তারপর ওই লোকটা আবার স্যামের কাছে গিয়ে বলে, লির নাম তো তোমার রেশন কার্ডে আছে, মানে আইনি দিক থেকে তুমি তার বাবা, তাই আমার ছেলের চিকিৎসার জন্য চুপচাপ টাকা দাও। স্যাম বলে, আমার কাছে কোনো টাকা নেই, এর বদলে কিছু ঘরের জিনিস নিয়ে যাও, কিন্তু আমার কোনো জিনিসে হাত দিবে না। শিনা লির মা, ওর জিনিস নিয়ে যাও। এরপর সে শিনার জিনিস ঘর থেকে নিয়ে যেতে ধরলে লি চিৎকার করে ওঠে, তোমরা আমার মায়ের জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? এসব দেখে শিনা রেগে গিয়ে সরাসরি চোয়ের বাড়িতে চলে আসে। সে চইকে বলে, দেখো আমার স্বামী তোমার ছেলেকে নিজের ছেলে ভেবে এতগুলো বছর ধরে বড় করেছে, এখন লি কোনো এক ছেলের মাথা ফাটিয়েছে আর ওরা আমার ঘরের জিনিস নিয়ে গেছে। লি তো তোমার ছেলে, তাই তোমাকেই এই ক্ষতিপূরণ দিতে হবে। এগুলো শুনে চোয়ের স্ত্রী এসে শিনার সঙ্গে ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে শিনা চোয়ের বউয়ের গায়ে হাত তুললে চই শিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। শিনা বাড়ি ফিরে সবকিছু স্যামের কাছে বলে, কিন্তু স্যাম কিছুই বলে না। তাই শিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন স্যামের চোখ যায় শিনার পুরনো জুতোগুলোর দিকে। সে ভাবে ঘরে একটা টাকা পয়সাও নেই, তাই স্যাম ঠিক করে রক্ত বিক্রি করে কিছু টাকা আনবে। পরের দিন সে চ্যাং আর ইয়ংকে সঙ্গে নিয়ে যায় সেই পুকুর পাড়ে। তখন সে সেখান থেকে পানি খাওয়ার সময় চ্যাং আর ইয়ংকে বলে, চই আমার জীবন শেষ করে দিয়েছে, যখন তোমরা বড় হবে তখন তার 2 মেয়েকে বিয়ে করে আনবে, তারপর আমি ওই চইকে উচিত শিক্ষা দেব, তখন ওই আমার মন শান্তি পাবে। এদিকে তার খেয়ালই নাই যে সে ছোট বাচ্চাদের কাছে কী সব কথা বলছে। তারপর হাসপাতালে রক্তদানের পর সেখানে স্যামের সাথে একটা মেয়ের দেখা হয়, আর এই মেয়েটাই হলো সেই মেয়ে যিনি প্রথমে শ্রমিকদের জন্য নাস্তা বিক্রি করতে এসেছিল। কিন্তু সে সিনার মতো সুন্দরী না হওয়ায় শ্রমিকরা তার কাছ থেকে নাস্তা কিনত না। যাই হোক, এরপর তারা একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। সেখানে সে জানতে পারে মেয়েটা পায়ে আঘাত পেয়েছে। মেয়েটা স্যামকে বলে, তুমি সিনার স্বামী তাই না? কয়েকদিন আগে সে মেকআপ করে কোথাও যাচ্ছিল। সত্যি বলতে আজও সে আগের মতোই সুন্দর। খাওয়া শেষে যাওয়ার সময় মেয়েটা হাঁটতে পারছিল না, তাই স্যাম তাকে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু লি তার পিছন পিছন এসে বাইরে বসেছিল। তাই স্যাম জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি তোমার পিছন পিছন আসছিলাম, তুমি আমাকে ক্ষমা করবে না বাবা? স্যাম বলে, একা থাকলে তুমি আমাকে বাবা বলবে না, আমাকে আঙ্কেল বলবে, কিন্তু তোমার মায়ের সামনে আমাকে আঙ্কেল বলবে না, আমাকে বাবা বলবে, বুঝছো? তারপর তারা দুজন রক্তদানের টাকায় সেসব জিনিস নিয়ে আসে যা সেই ছেলেটির বাবা নিয়েছিল। আর সিনা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে সব জিনিসপত্র বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। আর স্যাম সিনার জন্য নতুন জুতোও কিনে এনেছে।
সিনা এটা দেখে খুবই খুশি হয়। কিন্তু এর মাঝে সেই মেয়েটার স্বামী আসে, যাকে স্যাম বাড়ি পৌঁছে দিয়েছিল। সে স্যামের দিকে চেঁচিয়ে বলে, যখন আমি বাড়িতে ছিলাম না তখন তুমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলে কেন? তখন সিনা স্যামের কাছে জিজ্ঞেস করে, তুমি ওই মহিলার বাড়িতে গিয়েছিলে? স্যাম বলে, হ্যাঁ। কিন্তু স্যাম কারণ বলার আগেই ওই মহিলার স্বামী বলে, দেখো, সে নিজেই স্বীকার করলো যে আমার বাড়িতে গিয়েছিল। সে খুবই খারাপ মানুষ। তারপর লি এসে বলে, দেখো, আজ আমি সারাদিন তার সাথে ছিলাম। তোমার স্ত্রীর পায়ে চোট ছিল, সে হাঁটতে পারছিল না, তাই তাকে বাড়ি পৌঁছে দিছে। তুমি মদ্যপান করার কারণে মাতাল অবস্থায় বাজে কথা বলছিলে। এখন চুপচাপ এখান থেকে চলে যাও, না হয়তো আমি পুলিশকে ডাকবো। ওই লোকটা বলে, তুই তো তোর বাবাকে সাপোর্ট করছিস। লি বলে, ও আমার বাবা না, এটা সবাই জানে। এমন অবস্থায় কেন তাকে সাপোর্ট করব? আমি তো শুধু সত্যটাই বলছি। তখন আশেপাশের মানুষরাও বলে, হ্যাঁ, ছেলেটাও সঠিক কথাই বলেছে, আর স্যাম এমন জঘন্য কাজ করার লোক না। এসব কথা শুনে ওই লোকটা সেখান থেকে চুপচাপ চলে যায়। এখন লির উপর স্যামের রাগ একটু কমতে শুরু করে, কারণ সে স্যামকে বাঁচিয়েছে। একদিন রাতে কেউ ঘুমাতে পারছে না, সবাই ক্ষুধার্ত। কি করবে? ঘরে কিছু খাবার মতো ছিল না, কারণ রক্ত বিক্রি করে যা টাকা উপার্জন করেছিল তার সবই জিনিসপত্র ফিরিয়ে আনতে শেষ হয়ে গেছে। তাই ওদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য স্যাম প্রথমে ইয়ংকে জিজ্ঞেস করে, তুমি কি খেতে চাও? সে বলে, আমি গরুর মাংস খেতে চাই। স্যাম বলে, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো গরুর মাংস কিভাবে রান্না করতে হয়? এই বলে সে গরুর মাংস রান্না করার পদ্ধতি বোঝাতে শুরু করে। এটা শুনে ইয়ংয়ের মুখ জল দিয়ে ভরে যায়। তারপর সে চ্যাংকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় খাবার কি? সেও একটা খাবারের নাম বলে। তাই স্যাম আবার তাকে সেই ডিশটা রান্না করার পদ্ধতি বলতে শুরু করে। এগুলো শুনে তাদের মনে হয় যেন তারা সত্যি সত্যি ওই খাবারগুলো খাচ্ছে। এখন পাশ থেকে লিও তার প্রিয় খাবারের নাম বলে, কিন্তু স্যাম তাকে বলে, আমি এখন তোমার ছোট ভাইদের রান্না শেখাচ্ছি, তোমার পালা আসলে আমি তোমাকে বলবো। স্যামের এই কথা শুনে লি মন খারাপ করলে তখন সিনা বলে, আমি তোমাকে তোমার প্রিয় ডিশটা রান্না শেখাবো। প্রথমেই আমরা সবজি কাটবো, ঠিক আছে? এইভাবেই সে লিকে ওই ডিশটা রান্নার কথা বলতে লাগলো। অর্থাৎ সেখানে সবার অবস্থা এমন যে বেশিরভাগ পরিবার কিছুই খেতে পায় না। এই মানুষগুলো শুধু খাবারের কথা শুনেই খুশি হয়ে যায়, আর সম্ভবত সেই কথা দিয়ে পেট ভরানোর চেষ্টা করে। কিন্তু স্যাম তাদের সন্তানদের এভাবে ক্ষুধার্ত দেখতে পারে না। তাই সে আবার রক্ত বিক্রি করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার পথে দেখে হাসপাতালের বাহিরে একটা লোক বসে কিছু খাচ্ছে। স্যামের মনে পড়ে, এটা তো চাচার সেই বন্ধু যিনি শুরুতে রক্ত দিতে হাসপাতালে এসেছিলেন। ওই লোকটার মুখ অনেক ফ্যাকাশে হয়ে গেছে আর খুব দুর্বলও। স্যাম জিজ্ঞেস করে, কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি, আপনার কি হয়েছে? ওই লোকটা কিছুই হয়নি বলে সেখান থেকে চলে যায়। এখন স্যাম ভিতরে ঢুকলে ডাক্তার তাকে দেখেই বলে, তুমি তো কিছুদিন আগেই রক্ত দিয়েছো, আমি 3 মাসের মধ্যে তোমার আবার রক্ত নিতে পারবো না। এখন যদি আবার রক্ত দিতে চাও আমাকে কিছু কমিশন দিতে হবে, তাহলে আমি তোমার আবার রক্ত নিব। স্যাম ঠিক তেমনটাই করে। সাধারণত রক্তদানের পর ভালো কিছু খেতে হয়, কারণ এটা শরীরে দ্রুত রক্ত তৈরি করে। এইবার সে সেটা করে না, কারণ সন্তানদের ভালো খাবার খাওয়ানোর জন্য তার কাছে টাকা থাকবে না। তাই কিছু না খেয়ে বাড়ি ফিরে আসে আর সিনাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, চলো সন্তানদের নিয়ে ভালো কোনো হোটেলে গিয়ে খাই। এটা শুনে বাচ্চারা খুশিতে নাচতে শুরু করে। কিন্তু স্যাম লিকে বলে, আমরা হোটেলে যাচ্ছি, তুমি না। লি জিজ্ঞেস করে, কেন বাবা? স্যাম বলে, আমি আমার রক্ত বিক্রি করে এই টাকা এনেছি, আর তুমি আমার রক্তের কেউ না, তাহলে কেন আমি তোমাকে খাওয়াবো? যাও তোমার আঙ্কেলের বাসায় গিয়ে খাও। আর হ্যাঁ, আমি যে তোমাকে এসব বলেছি তোমার মাকে সেটা বলিও না। লি চলে যেতে ধরলে ঠিক তখনই সিনা লিকে বলে, কোথায় যাচ্ছ? সে বলে, আমার হোটেলের খাবার একদম পছন্দ হয় না মা, তুমি যাও, আমি আঙ্কেলের বাসায় যাচ্ছি, সেখানে গিয়ে খেয়ে নেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর সিনাও বুঝতে পারে এসব কিছু স্যাম করেছে। এরপর সিনাও তাদের সাথে হোটেলে খেতে যায় না। অন্যদিকে লি তার আঙ্কেলের বাড়িতে খুবই বাজে খাবার খায়। তখন সে খুব দুঃখ পায়, কারণ তার 2 ভাই হোটেলে মজার মজার খাবার খাচ্ছে আর সে এখানে এমন খাবার খাচ্ছে। তারপর বাড়ি ফেরার পথে সে চাঁদকে দেখতে পায়, কিন্তু তার ক্ষুধার জ্বালা এমন হয় যে চাঁদকেও তার কাছে একটা মোমো মনে হয়। ছেলেটার মনে বাসনা জাগে,
মোমো কতই না ভালো লাগে। ইস, একটা যদি পেতাম। কিন্তু তারপর সে বুঝতে পারে এটা তো মোমো না, একটা চাঁদ। তাই লি কাঁদতে কাঁদতে সরাসরি হোটেলে চলে যায়। কিন্তু তখন স্যাম আর লির ভাই সেখান থেকে চলে গেছে। এখন লি সরাসরি চোয়ের বাড়িতে যায় আর তাকে ডাকে, বাবা বাবা। এই জন্য চই একটু বিরক্ত হয়ে বলে, তুই একটা কথা শোন, ভবিষ্যতে যদি আমাকে বাবা বলিস আমি তোকে মেরেই ফেলবো। লি বলে, তুমি আমাকে সামান্য কিছু টাকা দাও খাবার কেনার জন্য, তাহলে আমি আর কখনো তোমার বাড়িতে আসবো না, আর তোমাকে কখনো বাবাও বলবো না। কিন্তু চই এসবের কিছুই শোনে না আর লিকে কুকুরের ভয় দেখায়। লিও ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্যাম তার 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরলে সিনা বলে, লি এখনো বাড়ি ফিরেনি। তার আঙ্কেলের বাড়ি থেকে সে সোজা চোয়ের বাড়িতে যায় আর খাবারের জন্য কিছু টাকা চায়। এই বলে সিনা বেরিয়ে পড়ে লিকে খুঁজতে। এ কথা শুনে স্যামও লিকে খুঁজতে যায়। এরপর লি স্যামকে দেখার সঙ্গে সঙ্গেই লুকিয়ে পড়ে। স্যাম তাকে সেখান থেকে বেরিয়ে আসতে বললে সিনা এসে লিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার কাছে মাপ চায়। যাই হোক, পরের দিন চই গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ তার নাক থেকে রক্ত পড়তে শুরু করলে সে বেহুশ হয়ে পড়ে। সেই কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মনে হচ্ছে ওর কোনো গুরুতর রোগ হয়েছে। এই ভেবে স্যাম আনন্দে চিৎকার করে, কারণ সে যে পাপ করেছে তার শাস্তি পেতে চলেছে। অন্যদিকে হাসপাতালে ডাক্তাররা চোয়ের স্ত্রীকে বলছে চোয়ের অবস্থা বর্তমান শেষ পর্যায়ে, এখন তাদের আর কিছু করার নেই। তাই ডাক্তার হার মেনে নেয়। তবে চোয়ের স্ত্রী সেখান থেকে সরাসরি এক তান্ত্রিকের কাছে যায় সাহায্যের জন্য। তান্ত্রিক তাকে একটা পূজা করতে বলে, কিন্তু সেই পূজা শুধুমাত্র চোয়ের ছেলেই করতে পারবে। চোয়ের স্ত্রী বলে, আমাদের তো 2 মেয়েই আছে, কোনো ছেলে নেই। তান্ত্রিক বলে, চোয়ের কুণ্ডলীর উপর ভিত্তি করে তার একটা ছেলে থাকার কথা। এটা শুনে চোয়ের স্ত্রী কিছু চকলেট নিয়ে সরাসরি স্যামের বাড়িতে যায়, কারণ সবাই আগেই জানে লি হচ্ছে চোয়ের ছেলে। সে বলে, দয়া করে লিকে আমাকে দত্তক দাও, আমি তাকে ভালোভাবে দেখভাল করব, ভালো খাবার খাওয়াবো, ভালো স্কুলে পড়াবো। আমার স্বামী মৃত্যু প্রায়। তান্ত্রিক বলেছে এমন একটা পূজা করতে হবে যেটার মাধ্যমে আমার স্বামী সুস্থ হয়ে যাবে, আর সেই পুজো কেবল তার ছেলেই করতে পারে। দয়া করে আমার প্রতি করুণা করো। স্যাম এই ব্যাপারে কিছুই বলে না, কারণ তার কাছে লি এই বাড়িতে থাকলো কি না থাকলো এতে কিছুই যায় আসে না। তখন সিনা স্যামকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি লিকে ওদের কাছে দত্তক দিব, কারণ এখানে সে সব সময় ক্ষুধার্ত থাকে। অন্তত ও চোয় বাড়িতে থাকলে কিছু খেয়ে বেঁচে থাকবে। স্যাম বলে, তোমার যা ভালো লাগে করো, আমি কিছুই বলবো না। তারপর সে দেখে চোয়ের স্ত্রী জানিয়ে এসেছিল তা তারা 3 ভাই নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। আর তখন লিকে দেখে না জানি কেন স্যামের খুবই খারাপ লাগছে। মনে মনে ভাবছে আমি নিশ্চয় কিছু একটা ভুল করছি, কিন্তু সে সব কিছু মনের ভিতর চাপা দিয়ে রাখে। পরের দিন সে লিকে বলে, আমি গত 11 বছর তোমাকে বড় করেছি, অনেকবার তোমাকে মেরেছি, কিন্তু আজ তুমি একটা নতুন বাড়িতে যাচ্ছ, ভালো থেকো সেখানে, আর ভালো করে পড়াশোনা করো। এটা বলে সে কাজে চলে যায়। কিন্তু সে ঠিক মতো কাজ করতে পারছে না, কারণ যতদিন লি বাড়িতে ছিল স্যাম তাকে বকাবকি করতো ঠিকই, কিন্তু তাকে খুবই ভালোবাসতো। এখন সে নেই, তাই স্যামের এক অদ্ভুত একাকিত্ব লাগে। অন্যদিকে আমরা চোয়ের বাড়িতে পূজা পাঠ করতে দেখতে পাই। লি যেন ভয় না পায় সেজন্য সিনাও তার সঙ্গে এসেছে। তান্ত্রিক বলে, জোরে জোরে বলো, বাবা যেও না, ফিরে এসো, তবে তোমার বাবা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরবে। লি বলে, এটা আমার বাবা না, আমি কেন তাকে বাবা বলবো? তখন চোয়ের স্ত্রী বলে, আগে তো তুমি বারবার বাবা বাবা বলে ডাকতে, আর এখন বাবা বলে ডাকতে চাও না কেন? তুমি শুধু বাবা বলে ডাকলেই হবে। আর কোনো উপায় না পেয়ে লি চোয়কে বাবা বলে ডাকতে শুরু করে। কিন্তু তান্ত্রিক বলে, যদি তুমি এমন আস্তে আস্তে বলো তাহলে তোমার বাবার আত্মা অবধি পৌঁছাবে না। আবেগ নিয়ে চিৎকার করে বলো, বাবা আমাকে ছেড়ে যেও না, ফিরে এসো। কিন্তু লি সেখানে পরিবেশ দেখে খুব ভয় পেয়ে কাঁদতে শুরু করে। তখন স্যাম জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে এরা ভিতরে কি করছে। জানালা দিয়ে দেখার সময় লি ওকে দেখে ফেলে, আর এটা দেখে স্যাম দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু লি চিৎকার করে বলে, বাবা যেও না, প্লিজ এখানে আসো। তখন তান্ত্রিক বলে, হ্যাঁ এই তো হচ্ছে, আরও জোরে চিৎকার করে বলো। তান্ত্রিক বুঝতে পারছে না যে লি স্যামকে দেখে চিৎকার করছে। এসব দেখে স্যাম সহ্য করতে পারে না, আর তার মন গলে যায়। তারপর সে ভেতরে গিয়ে চোয়ের স্ত্রীকে বলে, এই সস্তা জাদুঘর কিভাবে এই মানুষকে বাঁচাবে।
যাকে ডাক্তাররাও বাঁচাতে পারেনি। এটা বলে সে লিকে কাঁধে তুলে নিয়ে বাড়ি যায়। চ্যাং আর ইয়ং তাদের বড় ভাইকে দেখে খুবই খুশি হয়। এসব দেখে স্যামের মনে এখন একটু শান্তি পায়। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ একদিন লি খেলতে খেলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে সেখানে জানা যায় লিরও একই রোগ হয়েছে যা চোয়ের ছিল। স্যামের ভাবাটা সত্যি ছিল, কারণ লি আসলে চোয় আর সিনা সম্পর্ক থেকে জন্মানো ছেলে, কিন্তু সিনা এসব কথা স্যামের কাছ থেকে লুকিয়েছিল। তারপরে স্যাম মনে করে সে তো একজন বাবা, লিকে 11 বছর ধরে নিজের ছেলে হিসাবে বড় করেছে আর তাকে ভালোবাসে, তাই সে তাকে এমনভাবে মরতে দিতে পারে না। তাই সে ঠিক করে শেষ পর্যন্ত তার ছেলের জন্য লড়াই করবে। সে ডাক্তারের কাছে বলে, আমি যে কোনো কাজ করতে রাজি আছি, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ডাক্তার বলে, চোখকে বাঁচানো যাবে না, কিন্তু লির রোগ যেহেতু শুরুতেই ধরা পড়েছে তাই তার অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তবে সেই চিকিৎসার ব্যবস্থা এখানে নেই, তাকে নিয়ে শহরে যাও, ওখানের হাসপাতালে অপারেশনের ব্যবস্থা আছে। স্যাম সঙ্গে সঙ্গেই লি আর সিনাকে বাসে তুলে দেয় আর বলে, তুমি দ্রুত তাকে নিয়ে শহরের হাসপাতালে ভর্তি করাও, আমি টাকা জোগাড় করে নিয়ে আসছি। তারপর সে আবার সেই ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার বলে, তুমি এই মাসে 2 বার রক্ত দিয়েছো, যদি আমি তোমার 3য়বার রক্ত নেই তাহলে আমি জেলে যাব, কারণ এটা অবৈধ। বারবার রক্ত বিক্রি করলে তোমার জীবনও ঝুঁকিতে পড়বে। তোমার যে চাচার বন্ধু ছিল সেও বারবার রক্ত বিক্রি করত, তাই কাল মারা গেছেন। তুমি নিশ্চয়ই তাকে দেখেছো, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তবে এখন স্যামের খুবই টাকা দরকার, না হলে লির জীবন বাঁচবে না। তখন ডাক্তার একটা বুদ্ধি দেয়, তাকে শহরের বিভিন্ন হাসপাতালে গিয়ে রক্ত বিক্রি করতে বলে, তাহলে কেউ জানবে না যে সে কতবার রক্ত বিক্রি করেছে। সেখান থেকে স্যাম তার গ্রামের সবার কাছ থেকে টাকা ধারের জন্য যায়, কিন্তু স্যামের পরিবারের অবস্থা সেই এলাকার সব পরিবারের মতোই, কারো কাছে টাকা নেই। তারপরও সবাই যেটুকু পারে দেয়, কিন্তু এই টাকা চিকিৎসার জন্য যথেষ্ট নয়। তাই স্যাম চোয়ের বাড়িতে যায়। সে চোয়ের স্ত্রীকে বলে, আমি তোমাকে লির দত্তক দিতে রাজি আছি, কিন্তু তার জীবন বাঁচাতে আমার টাকা দরকার, আমাকে সাহায্য করো। কিন্তু চোয়ের স্ত্রী বলে, আমার স্বামী মারা গেছে, এখন তার ছেলেকে নিয়ে আমি কি করব? এটা বলে সে স্যামকে ফিরিয়ে দেয়। স্যাম তার অল্প টাকা নিয়ে শহরে চলে যায়। সেখানে হাসপাতালে গিয়ে লির নাম বলে, কিন্তু ওরা বলে এখানে এই নামের কোনো শিশু ভর্তি হয়নি। তখন স্যাম কিছুটা বিব্রত হয়ে বলে, আমার স্ত্রী তাকে এখানে নিয়ে এসেছিল। তখন একজন নার্স বলে, একটা মহিলা তার ছেলেকে নিয়ে এসেছিল, ওই ছেলের নাক থেকে রক্ত পড়ছিল, তাই সে ডাক্তারকে অনেক অনুরোধ করছিল, কিন্তু ডাক্তার তাকে অন্য কোথাও যেতে বলে। তখন স্যাম জিজ্ঞেস করে, তুমি জানো ও কোথায় যেতে পারে? সে ওই হাসপাতালের নামটা বলে দেয়। স্যাম তৎক্ষণাৎ ওই হাসপাতালে ফোন করে, আর সিনা কাঁদতে কাঁদতে বলে, আমি লিকে এখানে ভর্তি করিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, আর অপারেশন করতে 30,000 টাকা লাগবে, তুমি দ্রুত চলে আসো। স্যাম বলে, চিন্তা করো না, আমি টাকা জোগাড় করে নিয়ে আসছি। তখন স্যাম ভাবে, এখন সে তার গ্রামের হাসপাতালে ফিরে গিয়ে রক্তদান করতে পারবে না, কারণ তারা সবাই জানে সে এই মাসে 2 বার রক্ত দিয়েছে, কিন্তু এই শহরের হাসপাতালে তার কোনো রেকর্ড নেই। তাই সে শহরের অন্য কোনো হাসপাতালে গিয়ে রক্তদান করে। বারবার রক্তদান করার কারণে তার হাতে যেখানে সুই ঢুকানো হয় সেখানে পুরো লাল হয়ে গেছে। অন্যদিকে ডাক্তার সিনাকে বলে, লির অপারেশন যদি আজ রাতের আগে না হয় তাহলে সে বাঁচবে না। স্যাম ঘুরতে ঘুরতে এক হাসপাতালে রক্ত বিক্রি করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে একটা লম্বা লাইন লেগে আছে। সবাই গরিব, টাকার জন্য সবাই রক্ত বিক্রি করতে এসেছে। শুধু তাই না, ওখানে একটা নার্স লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের চেক করে বলছে, যার মুখ ফ্যাকাশে সে অনেকবার রক্ত দিয়েছো, তাই এখান থেকে চলে যাও। স্যামের মুখও রক্ত দিতে দিতে ফ্যাকাশে হয়ে যায়, তাই সে বাইরে গিয়ে কিছুক্ষণ রেলিং ধরে মাথা নিচু করে ঝুলে থাকে। এর ফলে রক্ত মাথার দিকে জমা হয়ে যায় আর তার মুখ লাল হয়ে যায়। ধীরে ধীরে মুখের ফ্যাকাশে ভাবও কমে যায়। এই ট্রিক্সটা ব্যবহার করে সে আবার রক্তদান করে। স্যাম হঠাৎ রক্তদানের পর অসুস্থ হয়ে পড়ে ওই হাসপাতালে। তাই ডাক্তাররা তার বিক্রি করা রক্তসহ অন্যের বিক্রি করা রক্ত তার শরীরে দিয়ে দেয়, কিন্তু এর জন্য তারা স্যামের কাছে টাকা চায়। আর স্যাম রেগে চিৎকার করে বলে, আমার শরীর থেকে বের করা রক্ত আবার আমার শরীরে আপনাকে কে দিতে বলেছে? তখন ডাক্তার বলে, আমাদের তোমার রক্ত বের করে আবার তোমার শরীরে ঢোকানোর কোনো আগ্রহ নেই,
এটা তোমার জীবন বাঁচানোর জন্য। তুমি মিথ্যা বলে রক্ত বিক্রি করতে এসেছো। এটা তোমার ভুল, আমাদের না। আর যদি তুমি মরে যাও তাহলে আমাদের জেলে যেতে হবে। আমাদের এখানে চুপচাপ টাকা দিয়ে চলে যাও। তাই রেগে গিয়ে স্যাম ডাক্তারকে আক্রমণ করে বসে। তখন ডাক্তার তাকে ধাক্কা দিলে স্যামের সব টাকা মাটিতে পড়ে যায়। যারা টাকা পয়সার আশায় রক্ত বিক্রির জন্য সেখানে এসেছিল তারা সবাই পড়ে থাকা নোটগুলো তুলতে শুরু করে। তখন স্যাম চিৎকার করে বলে, দয়া করে আমার টাকা নেবেন না, ওই টাকা আমার ছেলের অপারেশনের জন্য। আর এখন স্যাম কোনো অন্য হাসপাতালে গিয়ে রক্তদান করতে পারবে না, কারণ তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এখন তাকে দেখে বোঝা যায় যে সে বহুবার রক্তদান করেছে। বহুবার রক্তদানের কারণে স্যাম ঠিকমতো দেখতেও পারছে না। তার চোখের নিচে কেমন যেন কালো দাগ হয়ে গেছে। যাই হোক, তারপর সে কোনো মতে সেই হাসপাতালে চলে আসে যেখানে শিনা লিকে ভর্তি করেছে। রাত হয়েছে এবং রিসিপশনে কেউ নেই। তাই স্যাম প্রতিটা রুম খুলে খুলে দেখে, কারণ সে জানে না লি কোন রুমে আছে। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার স্ত্রী আর ছেলে এখানে এসেছে, ওরা কোথায়? কিন্তু স্যামের অবস্থা দেখে ডাক্তার ভুল বুঝে সিকিউরিটিকে ডাকে আর তাকে সেখান থেকে বের করে দেয়। তখন স্যাম চিৎকার করে লিকে ডাকে, আর সেই আওয়াজ লির কানে যায়। হাসপাতালের উপরের রুমের জানালা থেকে সে স্যামকে দেখতে পায়, আর তাই তার হাতে থাকা স্যালাইনটি খুলে দৌড়ে বাইরে চলে আসে। কিন্তু সেই মুহূর্তে লি দেখে স্যাম সেখান থেকে বেরিয়ে কোথাও চলে গেছে। লি এদিক সেদিক খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পরে দূরে রাস্তার পাশে স্যামকে বসে থাকতে দেখে। লি চিৎকার করে, বাবা আমি এখানে। আর স্যামও তার কণ্ঠস্বর চিনে মাথা তুলে দেখার চেষ্টা করে, কিন্তু বারবার রক্তদানের কারণে তার শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে। আর তাই ঠিক মতো সে দেখতেও পারছে না। সে শুধু বুঝতে পারছে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। স্যাম কষ্ট করে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সেখানে যাওয়ার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে, তুমি কি লি? লি বলে, হ্যাঁ বাবা, তুমি অপেক্ষা করো, আমি আসছি ওই পাশে। স্যাম বলে, না না, তুমি এসো না, রাস্তায় অনেক গাড়ি আছে, আমি রাস্তা পার হয়ে আসছি। সে ধীরে ধীরে রাস্তা পার হয়ে লির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লি জিজ্ঞেস করে, বাবা তুমি আমার উপরে রাগ করোনি তো? স্যাম বলে, শোনো বাবা, এখন যে যাই বলুক না কেন আমার কাছে তার কোনো গুরুত্ব নেই। তুমি আমার ছেলে, আমার বড় ছেলে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাবাকে ক্ষমা করে দিও। লি বলল, এমন বলো না বাবা, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। স্যাম বলে, তোমার অপারেশনের টাকা আমি জোগাড় করতে পারিনি। লি বলে, কিন্তু বাবা আমার অপারেশন তো হয়ে গেছে। এটা শুনে স্যাম অবাক হয়ে যায়, কে দিল এত টাকা? লি বলে, মা টাকার ব্যবস্থা করেছে, কিন্তু এখন মায়ের অবস্থা খুবই খারাপ। স্যাম ভয় পেয়ে যায় আর দুজনেই তৎক্ষণাৎ হাসপাতালে চলে যায়। সেখানে জানা যায় যে সিনা যে নোটিশটা দেখেছিল সেটা কিডনি বিক্রির জন্য ছিল, যার বদলে টাকা দিত। তাই সে তার কিডনি বিক্রি করে লির অপারেশন করিয়েছে। এটা দেখে স্যাম খুবই কষ্ট পায়। স্যামের অবস্থা দেখে সিনাও বুঝতে পারে যে স্যাম বারবার রক্তদান করেছে টাকার জন্য। বাবা মা দুজনকেই অনেক কষ্ট করতে হয়েছে তাদের ছেলেকে বাঁচাতে। যাই হোক, তারপর অনেক দিন পেরিয়ে যায়, আর এখন স্যাম আর সিনা দুজনেরই স্বাস্থ্য অনেক ভালো। পুরো পরিবার একসাথে ভালো একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসে, আর অবশেষে তারা একসাথে সবাই মজার মজার খাবার খায়। তাদের কাছে হয়তো টাকা কম আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি আছে আনন্দ আর ভালোবাসা। আর এইভাবে হ্যাপি এন্ডিং দিয়ে ক্রনিক্যাল অব আ ব্লাড মার্চেন্ট নামের এই সিনেমাটা শেষ হয়। আমি ভাবছিলাম শেষ পর্যন্ত তাদের পরিবারের কেউ একজন মারা যাবেন, কিন্তু সেটা হয়নি। যাই হোক, শেষটা ভালোই হলো। সবশেষে একটা কথা সবসময় মনে রাখবেন, বাবা মায়ের পরে আমাদের এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তাই নিজের খেয়ালের পাশাপাশি বিশেষ করে বাবা মাকে সবসময় খেয়াল রাখবেন, কারণ তারা হয়তো আপনাদের মাঝে আজ আছে, কাল আপনাদের মাঝে নাও থাকতে পারে। তাই যতটুকু সম্ভব তাদেরকে সবসময় ভালোবাসিয়েন। তো আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিয়েন। আর পরের ভিডিওতে কোন ধরনের মুভি বা কোন ধরনের এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।